হ্যালো বন্ধুরা, বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন চ্যাপ্টারের এটা থার্ড ভিডিও। তো এই ভিডিওগুলোতে এনসিইআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নিট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমাদেরকে এনসিইআরটি পড়তে বুঝতে সাহায্য করবে। তো শুরু করা যাক। লস অফ বায়োডাইভার্সিটি, এই যে জীববৈচিত্র্য এত পড়লাম ডিফারেন্ট টাইপের, তো এগুলো কীভাবে লস হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। While it is doubtful if any new species are being added through speciation into the Earth's treasury of species, there is no doubt about their continuing losses. যে স্পেসিয়েশনের মাধ্যমে বা প্রজাতিকরণের মাধ্যমে নতুন কোনো প্রজাতি কোনো একটা এলাকার মধ্যে প্রবেশ করবে কি করবে না বা তৈরি হবে কি হবে না এই বিষয়ে সন্দেহ আছে। সে তৈরি হতেও পারে, নাও হতে পারে, প্রবেশ করতে পারে, নাও করতে পারে, কিন্তু সেই এলাকা থেকে যে আস্তে আস্তে ধীরে ধীরে প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা কিন্তু শিওর। এটা কোনো সন্দেহ নেই এর মধ্যে যে বিলুপ্ত হচ্ছে না, বিলুপ্ত হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে তত বিলুপ্ত হয়ে যাচ্ছে। যে নতুন কোনো প্রজাতি তৈরি হবে কি না বা প্রজাতিকরণ হবে কি না সেই বিষয়ে সন্দেহ আছে, কিন্তু যে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। The biological wealth of our planet has been declining rapidly, and the accusing finger is clearly pointing to human activities. এই যে আমাদের বায়োলজিক্যাল ওয়েলথ বা জীবের যে যে ইকোসিস্টেমের যে যেটা আমাদেরকে ইকোসিস্টেম অনেক কিছু প্রদান করছে, এই সমস্ত কিছু পৃথিবীর মধ্যে যেটা ধীরে ধীরে এই যে শেষ হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার কিন্তু একমাত্র কারণ বা সমস্ত কিছুর জন্য একমাত্র কারণ কি? মানুষের কার্যকলাপ। এই বায়োডাইভার্সিটি ধ্বংস হওয়ার জন্য, ইকোসিস্টেম ধ্বংস হওয়ার জন্য, ইনস্টেবিলিটি নিয়ে আসার জন্য, সমস্ত কিছুর জন্য কারণ হচ্ছে কি? মানুষের কার্যকলাপ। The colonization of tropical Pacific island by humans is said to have led to the extinction of more than 2000 species of native birds. যে ট্রপিক্যাল প্যাসিফিক আইল্যান্ড একটা জায়গা, সেখানে আগে কোনো মানুষ বসবাস করতো না। ট্রপিক্যাল প্যাসিফিক আইল্যান্ডে কোনো মানুষ আগে বসবাস করতো না, কিন্তু যখন সেখানে মানুষ কলোনাইজ অর্থাৎ বসবাস করতে শুরু করলো, কলোনি গঠন করলো, তখন সেখানে প্রায় 2000টা নেটিভ বার্ড বা সে অঞ্চলে যে সমস্ত পাখি থাকে 2000টা প্রজাতি বিলুপ্ত হয়ে গেল, এক্সটিংশন করে গেল, 2000-এরও বেশি। তোর একটা আইল্যান্ড, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কীভাবে এক্সটিং করছে মানুষের কার্যকলাপে। যে ট্রপিক্যাল প্যাসিফিক আইল্যান্ড ছিল, সেখানে আগে কোনো মানুষ বসবাস করতো না, এখানে অনেক পাখি থাকতো, কিন্তু যখন সেখানে মানুষ বসবাস করতে শুরু করলো, সেখান থেকে প্রায় 2000 প্রজাতির পাখি সেখান থেকে বিলুপ্ত হয়ে গেল। The IUCN Red List 2004 documents the extinction of 784 species, including 338 vertebrates, 359 invertebrates, and 87 plants in the last 500 years. IUCN রেড ডাটা বুক, এটা এমন একটা বই যেখানে লিপিবদ্ধ করা থাকে যে কোন জীব এক্সটিং করলো, কী কারণে এক্সটিং করলো, এই সমস্ত কিছু লিপিবদ্ধ করা থাকে। তো 2004 সালে সেই ডকুমেন্টস অনুযায়ী বলা হয়েছে যে 500 বছরের মধ্যে 784টা স্পেসিস কী করে? যে বিলুপ্ত হয়ে যায়। আইউসিএন এটা একটা সংস্থা, আর রেড ডাটা বুক এটা হচ্ছে একটা লিপিবদ্ধকরণ, যেখানে বিভিন্ন রকমের প্রাণী যেগুলো বিলুপ্ত হয়ে গেছে তাদেরকে লিপিবদ্ধ করা থাকে। তো তার মতে গত 500 বছরে 784টা স্পেসিস প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। তার মধ্যে 338টা আছে ভার্টিব্রেট বা মেরুদণ্ডী প্রাণী, 359টি আছে ইনভার্টিব্রেট বা অমেরুদণ্ডী প্রাণী, আর 87টা আছে প্ল্যান্ট, 87টা আছে উদ্ভিদ। Some example of recent extinction include the dodo, Mauritius, quagga, Africa, Thylacea, Australia, stellar sea cow, Russia, and 3 subspecies Bali, Javan, Caspian of tiger. তো এর মধ্যে বর্তমান সময়ে এক্সটিংক্ট হয়েছে এমন কিছু এক্সাম্পল হলো যে মরিটিয়াসের মধ্যে ডোডো পাখি, যেটা মরিটাসে ছিল, তারপর আফ্রিকার মধ্যে কোয়াগ্গা, তারপর অস্ট্রেলিয়ার মধ্যে থাইলেসিয়া, আর রাশিয়ার মধ্যে স্টেলার সিকাও, আর বাঘের 3টি উপপ্রজাতি বালি, জাভান আর ক্যাসপিয়ান। বাঘের এই 3টি উপপ্রজাতি এগুলো রিসেন্ট এক্সটিংক্ট হয়েছে। তো এই এই যে ডোডো, কোয়াগ্গা, থাইলেসিয়া, স্টেলার সিকাও, জাভা, বালি, কাস্পিয়ান, এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, মনে রাখবে। The last 20 years alone have witnessed the disappearance of 27 species. গত 20 বছরের মধ্যে, 2004 সালে তার 20 বছর আগে অর্থাৎ 2084, গত 20 বছরের মধ্যেই 27টা প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।
তাহলে কী হারে বিলুপ্ত হচ্ছে? কেয়ারফুল অ্যানালাইসিস অফ রেকর্ডস shows that the extinctions across tracks are not random. যে স্ট্যাটিক্স বা যে গবেষণা তার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে এই যে এক্সটিং হচ্ছে বা বিলুপ্ত হচ্ছে এগুলো কিন্তু র্যান্ডম না, যে যে কোনো প্রজাতি যখন তখন বিলুপ্ত হয়ে যাচ্ছে তা না। সাম গ্রুপস লাইক অ্যাম্ফিবিয়ান্স অ্যাপিয়ার টু বি মোর ভালনারেবল টু এক্সটিংশন। বিভিন্ন প্রজাতির জীবদের মধ্যে যারা অ্যাম্ফিবিয়ান্স বা উভচর প্রাণী তারা কিন্তু সবচেয়ে বেশি এক্সটিং হচ্ছে, তারা কিন্তু সবচেয়ে বেশি বিলুপ্ত হওয়ার পথের দিকে আছে, ভালনারেবল। সবচেয়ে বেশি বিলুপ্ত হচ্ছে কি অ্যাম্ফিবিয়ান্স বা যারা উভচর প্রাণী তারা। Adding to the grim scenario of extinction is the fact that more than 15,500 species worldwide are facing the threat of extinction. যে এই যে গবেষণার মাধ্যমে যে কী কী প্রাণী আরও এক্সটিং হতে পারে, তো এই বিষয়ে দেখা গেছে যে 15,500টারও বেশি স্পেসিস এখন পুরো পৃথিবী জুড়ে বিলুপ্তর পথে আছে, অর্থাৎ বিলুপ্ত হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি তারা বিলুপ্ত হয়ে যাবে। এমনভাবে যে 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 চলছে পরিবেশ পৃথিবীর অবস্থা তা অনুযায়ী খুব দ্রুত তারা বিলুপ্ত হয়ে যাবে। Presently, 12% of all bird species, 23% of all mammal species, 32% of all amphibian species, and 31% of all gymnosperm species in the world face the threat of extinction. তো বিভিন্ন গ্রুপের উপর ভিত্তি করে যদি দেখা যায় যে কোনটা কতটা বেশি এক্সটিং বা বিলুপ্তর পথের দিকে আছে, তো পাখিদের মধ্যে আছে 12%, স্তন্যপায়ী প্রাণী আছে 23%, অ্যাম্ফিবিয়ান বা উভচর প্রাণী হচ্ছে 32% আর জিমনোস্পার্ম হচ্ছে 31%। তাহলে এখানে দেখা যাচ্ছে কি অ্যাম্ফিবিয়ান্সটা সবচেয়ে বেশি 32%, জিমনোস্পার্ম তারপরে 31%, ম্যামালস তারপরে 23%, আর পাখি সবচেয়ে কম 12%। এগুলো এক্সটিংশনের মুখে আছে, এই হারে তারা এক্সটিং করছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। From a study of the history of life on Earth through fossil records, we learn that large-scale loss of species like the one we are currently witnessing have also happened earlier, even before human appeared on the scene. যে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এই পৃথিবীতে যে ফসিল আছে বা জীবাশ্ম আছে তাদেরকে পর্যালোচনা করার মাধ্যমে দেখা গিয়েছে যে এখন যে হারে বিলুপ্ত হচ্ছে এরকম বিলুপ্ত কিন্তু মানুষ সৃষ্টি হওয়ার আগেও, মানুষ পৃথিবীতে আসার আগেও কিন্তু এইভাবে বিলুপ্ত হতো, কিন্তু তখন এতটা হার ছিল না। এখন যে গতিতে হচ্ছে, যে তীব্রতার সঙ্গে হচ্ছে সেই তীব্রতার সঙ্গে হতো না, আগেও বিলুপ্ত হতো কিন্তু এতটা দ্রুত না। During the long period 3 billion years since the origin and diversification of life on Earth, there were 5 episodes of mass extinction of species. তো লং পিরিয়ড 3 বিলিয়ন ইয়ার্স অর্থাৎ 300 কোটি বছর, 450 কোটি বছর তো পৃথিবীর সৃষ্টি হয়েছে, তো 300 কোটি বছর যদি সময়টাকে ধরা হয় তো তার মধ্যে সেখানে 5টা এপিসোড ছিল মাস এক্সটিংশনে, যে প্রজাতি বিলুপ্তকরণের যে প্রচণ্ড তীব্রতা, সেই 5টা এপিসোড ছিল তাদের, 5টি পর্যায়ে প্রজাতি প্রচণ্ডভাবে বিলুপ্ত হয়েছে, 5টা এপিসোডে তাকে ভাগ করা হয়েছে 300 বিলিয়ন, এত 300 কোটি বছরের সময়কালকে। হাউ ইজ দ্য সিক্স এক্সটিংশন প্রেজেন্টলি ইন প্রোগ্রেস ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস এপিসোডস? তো এখন বর্তমানে যে এক্সটিংশনটা চলছে সেটা 6 নম্বর পর্যায়ে পড়ছে, 6 নম্বর এপিসোড বা 6 নম্বর বিলুপ্তিকরণের মধ্যে পড়ছে। The difference is in the rates. The current species extinction rates are estimated to be 100 to 1000 times faster than in the pre-human times. যে আগে যে 5টা পর্যায় গেছে এক্সটিংশনে তার সঙ্গে বর্তমানে যে 6 নম্বর এক্সটিংশনের পর্যায় চলছে তার মধ্যে পার্থক্যটা হচ্ছে একটাই, সেটা হলো রেটের, তীব্রতার, গতির। যে এখন যে হারে এক্সটিংশন হচ্ছে সেটা আগের তুলনায় 100 থেকে 1000 গুণ বেশি তীব্রতার সঙ্গে হচ্ছে। আগে একটা হলে এখন 100টা থেকে 1000টা পর্যন্ত জীব বিলুপ্ত হচ্ছে, আগে 10টা হলে এখন 1000 থেকে 10,000 পর্যন্ত জীব বিলুপ্ত হচ্ছে। তাহলে তীব্রতাটা কতটা বেশি? 100 থেকে 1000 গুণ। অ্যান্ড আওয়ার অ্যাক্টিভিটিস আর রেসপন্সিবল ফর দ্য ফাস্টার রেটস, এবং আমাদের যে কার্যকারিতা, মানুষের যে কার্যকলাপ সেটাই কিন্তু এর জন্য দায়ী। মানুষ যত উন্নত হচ্ছে, যত নতুন নতুন টেকনোলজি আসছে, তত মানুষের জীবন যত সহজ হচ্ছে কিন্তু পরিবেশের পক্ষে ততটাই খারাপ, পরিবেশের পক্ষে, প্রজাতির পক্ষে, ইকোসিস্টেমের পক্ষে, এনভায়রনমেন্টের পক্ষে ততটাই খারাপ।
Ecologists warn that if the present trends continue, nearly half of all the species on Earth might be wiped out within the next 100 years. যে ইকোলজিস্টরা এ নিয়ে পর্যালোচনা করে দেখেছেন যে যে হারে বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই হারটা যদি চলতে থাকে তো গত 100 বছরের মধ্যেই পৃথিবীর প্রায় অর্ধেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ 2004 সালে এটা করা হয়েছিল, অর্থাৎ 2104, অর্থাৎ 100 বছরের মধ্যে অর্ধেক প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। In general, loss of biodiversity in a region may lead to decline in plant production. যে কোনো জায়গার যদি বায়োডাইভার্সিটি লস হয়, এই যে জীব লস হচ্ছে, এতটা পড়লাম যে কতটা হারে হচ্ছে, কোনটা বেশি হচ্ছে, অ্যাম্ফিবিয়ান সবচেয়ে বেশি, তো এই লস হওয়ার ফলে কী কী প্রভাব পড়তে পারে? প্রভাব তো অনেক পড়ে, তার মধ্যে কিছু এখানে বিশেষ প্রভাব দেওয়া আছে। যেমন এক হচ্ছে ডিক্লাইন ইন প্ল্যান্ট প্রোডাকশন, যে উদ্ভিদের যে উৎপাদন সেটা কিন্তু কমে যাবে। আর উদ্ভিদের উৎপাদন করলে কি খাবার কম তৈরি হবে, আর উদ্ভিদকে খাবার গ্রহণ করে তো সমস্ত জীবকুল বেঁচে থাকে, তাহলে কি তার মধ্যে বিশাল একটা প্রভাব বিস্তার করবে। দুই হচ্ছে লোয়ার্ড রেজিস্ট্যান্স টু এনভায়রনমেন্টাল পারটারবেশনস সাচ এস ড্রপ অ্যান্ড ড্রপ, যে কী হবে, যে প্রকৃতির যে সমস্ত বিভিন্ন রকমের যে প্রাকৃতিক বিপর্যয় আছে, যেমন খরা, বন্যা, এই সমস্তর প্রতি রেজিস্ট্যান্স কমে যাবে। অর্থাৎ কি এই সমস্তকে মানুষ সহজে অতিক্রম করতে পারবে না, খুব সহজে বন্যা চলে আসবে, খুব খরা দেখা দেবে, তাপমাত্রা পরিবর্তন হবে। 3 নম্বর কি ইনক্রিজড ভ্যারিয়েবিলিটি ইন সার্টেন ইকোসিস্টেম প্রসেসেস সাচ অ্যাজ প্ল্যান্ট প্রোডাক্টিভিটি, ওয়াটার ইউজ, পেস্ট অ্যান্ড ডিজিজ সাইকেল, যে প্রোডাক্টিভিটি যেটা আছে, বিভিন্ন কিছু কিছু ইকোসিস্টেমের যে সমস্ত বিষয় আছে সেগুলোর মধ্যে ভ্যারিয়েশন দেখা যাবে, মানে যে একটা কনস্ট্যান্ট রেটে হতো সব কিছু, সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে না, ওপর নিচ হতে থাকবে। যেমন প্ল্যান্ট প্রোডাক্টিভিটি, যে উদ্ভিদের যে প্রোডাকশনটা, যে সেটা কিন্তু বায়োমাস যে প্রোডাকশন সেটা কিন্তু ভ্যারিয়েবল হবে, যে এই বছর হয়তো খুব বেশি হয়ে গেল, পরবর্তী বছরে খুব কমে গেল, বিটকয়েনের মতো, এবছর খুব বেশি হয়ে গেল, পরবর্তী বছর খুব কমে গেল। ওয়াটার ইউজ, যে জলের ব্যবহার সেটাও। অ্যান্ড পেস্ট অ্যান্ড ডিজিজ সাইকেল, যে বিভিন্ন রকমের যে পেস্ট আছে বা ডিজিজ সাইকেল আছে সেগুলো কিন্তু ভ্যারিয়েবল হবে, অর্থাৎ কোনো কনস্ট্যান্ট থাকবে না। এবং এর ফলে কি মানুষ সহজে কোনো কিছু নির্ণয় করতে পারবে না, কোনো রকম প্রেডিকশন করতে পারবে না যে কী হতে পারে, এর ফলে বিপর্যয় দেখা দেবে। তো এগুলো হচ্ছে বিশেষ কিছু দেওয়া আছে যে কী কী ক্ষতি হতে পারে। কজেস অফ বায়োডাইভার্সিটি লস, এবার যে পার্ট সেটা হলো কি এই যে বায়োডাইভার্সিটি লস হচ্ছে তার কারণটা কি। তো 4টে বিশেষ কারণ আছে, তো একে একে দেখা যাক। দ্য তো শুরু করা যাক। দ্য অ্যাসিলেটেড রেটস অফ স্পেসিস এক্সটিংশন দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং নাও আর লার্জলি ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস, যে যে ত্বরান্বিত হারে প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে তার কিন্তু কারণ একটাই, মানুষের কার্যকলাপ। এই যে 100 থেকে 1000 গুণ বেশি পরিমাণে বিভিন্ন রকমের জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার কিন্তু কারণ একটাই, সেটা হলো মানুষের কার্যকলাপ। দেয়ার আর 4 মেজর কজেস, দ্য এভিল কোয়ার্টেট ইজ দ্য সবরিকুয়েট ইউজ টু ডেসক্রাইব দেম। তার মধ্যে 4টে প্রধান কারণ আছে এবং 4টের জন্য একে এভিল কোয়ার্টেট, কোয়ার্টেট মানে হচ্ছে 4, আর এভিল মানে কি শত্রু। তো 4টে, এবং তার জন্য একে বলা হয় দ্য এভিল কোয়ার্টেট, এই যে 4টে কারণ একে বলা হয় এভিল কোয়ার্টেট। তো প্রথমে আসছে কি হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। হ্যাবিটেট লস মানে হচ্ছে বাসস্থান লস হয়ে যাওয়া, এবং ছোটো ছোটো খণ্ডে যে প্লটগুলো আছে, যে ল্যান্ড আছে বা ভূমি আছে, সেগুলো ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হয়ে যাওয়া, এটা একটা বিশেষ কারণ, এবং এটা হচ্ছে 1 নম্বর কারণ, সবচেয়ে এটা প্রভাব বিস্তার করে বেশি। তো এটা হচ্ছে সবচেয়ে মূল কারণ। তো দেখা যাক কী আছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ ড্রাইভিং অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস টু এক্সটিংশন। এই যে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, এটা হচ্ছে সবচাইতে মেন কারণ বা প্রধান কারণ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিলুপ্ত হওয়ার জন্য। দ্য মোস্ট ড্রামাটিক এক্সাম্পল অফ হ্যাবিটেট লস কাম ফ্রম ট্রপিক্যাল রেন ফরেস্ট, এবং এর একটা প্রকৃষ্ট উদাহরণ দেখা যায় কোথায়, ট্রপিক্যাল রেন ফরেস্টে। সেখানকার যদি আমরা পর্যালোচনা করি পরিবর্তনকে, তাহলেই দেখতে পাবো যে এটা কতটা বেশি প্রভাব বিস্তার করেছে। ওয়ান্স কভারিং মোর দ্যান 14% অফ দ্য আর্থস ল্যান্ড সারফেস, দিস রেন ফরেস্ট নাও কভার নো মোর দ্যান 6%। এই যে ট্রপিক্যাল রেন ফরেস্ট আছে, সেটা একটা সময় ছিল যখন সারা পৃথিবীর 14% এলাকা দখল করে থাকতো। অর্থাৎ এই যে রেন ফরেস্ট বা বন জঙ্গল, এত গাছপালা ছিল এবং এত ঘন ছিল এবং এলাকা জুড়ে থাকতো যে 14%, সারা পৃথিবীর 14% এলাকা এরা দখল করেছিল। কিন্তু বর্তমানে ডিফরেস্টেশনের মাধ্যমে বা অন্য অন্য কার্যকলাপের জন্য 6% আর বাকি আছে।
8% ধ্বংস হয়ে গেছে। দে আর বিং ডেস্ট্রয়েড ফাস্ট, তাদেরকে ধ্বংস করা হচ্ছে, দ্রুত ধ্বংস করা হচ্ছে। বাই দ্য টাইম ইউ ফিনিশ রিডিং দিস চ্যাপ্টার 1000 more হেক্টার্স অফ রেন ফরেস্ট উড হ্যাভ বিন লস্ট। তো এখানে একটা খুব ভালো স্ট্যাটিস্টিক্স দিয়েছে যে তুমি এই চ্যাপ্টারটা পড়ে শেষ করার সঙ্গে সঙ্গে 1000, আরও বেশি 1000 হেক্টর জমি ট্রপিক্যাল রেন ফরেস্টের ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে কতটা হারে, কতটা দ্রুত এগুলোকে ধ্বংস করা হচ্ছে, যে এই চ্যাপ্টারটা পড়ার সঙ্গে সঙ্গে যে পড়তে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে 1000 হেক্টর জমি সেখানকে ধ্বংস হয়ে গেছে। The Amazon rainforest, it is so huge that it is called the lungs of the planet, harboring probably millions of species is being cut and cleared for cultivating soybeans or for conservation of grasslands for raising beef cattle. যে অ্যামাজন রেন ফরেস্ট, তো আমরা তো জানি যে অ্যামাজনের যে জঙ্গল আছে তাকে লাংস অফ দ্য প্ল্যানেটও বলা হয়, পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ কি সেই এলাকাটা প্রচুর বেশি এবং সারা পৃথিবীর যে অক্সিজেন তার 20% যোগান কিন্তু ওরাই দেয়, অ্যামাজন রেন ফরেস্ট, তার জন্য একে লাংস অফ দ্য প্ল্যানেটও বলা হয়। তো সেটা কি হচ্ছে, সেখানকারও যে মিলিয়ন্স, লক্ষ লক্ষ প্রজাতি আছে সেগুলোকে আস্তে আস্তে দূর করে ফেলা হচ্ছে বা কেটে ফেলা হচ্ছে। অ্যান্ড ক্লিয়ার্ড ফর কাল্টিভেটিং সোয়াবিনস, কিসের জন্য? সোয়াবিন চাষ করার জন্য। ওয়ার ফর কনজারভেশন টু গ্রাসল্যান্ডস ফর রেজিং বিফ ক্যাটেল, আর যে বিফ ক্যাটেল আছে, যে গরু, মহিষ, ছাগল, যে সমস্ত তৃণভূমি প্রাণী আছে তারা যাতে চড়তে পারে, অর্থাৎ তারা যাতে ঘাস খেতে পারে তার জন্য। তো সোয়াবিন চাষ করার জন্য, আর যে সমস্ত তৃণভূমি প্রাণী তৃণভোজী প্রাণী আছে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, এরা যাতে ঘাস খেতে পারে, এই কারণের জন্য লক্ষ লক্ষ প্রজাতির গাছ সেখান কেটে ফেলা হচ্ছে অ্যামাজন রেন ফরেস্ট, যেটা এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যাকে লাংস অফ দ্য প্ল্যানেটও বলা হয়, মাত্র এই ছোট ছোট কারণের জন্য। Beside total loss, the degradation of many habitats by pollution also threatened the survival of many species. যে লস তো হচ্ছে, যে এইভাবে তো লস করছে, তার সঙ্গে সঙ্গেও পলিউশনের কারণেও কিন্তু অনেক প্রজাতি সার্ভাইভ করতে পারছে না, বেঁচে থাকতে পারছে না, তারাও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। একে তো কোনো একটা সরকার কোনো একটা কলমে যদি একবার সিগনেচার করে দেয়, তার সঙ্গে তো কয়েক শত হেক্টর জমি ডিফরেস্টেশন করা হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেখানকার পরিবেশ এতটাই খারাপ হয়ে গেছে যে পলিউশন বা দূষণের কারণেও হাজার হাজার প্রজাতির জীব তারা সার্ভাইভ করতে পারছে না। When large habitats are broken up into small fragments due to various human activities, mammals and birds require large territories and certain animals with migratory habitats are badly affected, leading to population declines. তো এটা হ্যাবিটেশন লসের কারণে হলো। এবার ফ্র্যাগমেন্টেশনটা কি? ফ্র্যাগমেন্টেশন হচ্ছে কি, একটা বড় এলাকা আছে তাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করছে মানুষের কার্যকলাপের জন্য, কোনোটা থেকে কারখানা করার জন্য, কোনোটাতে বাড়ি তৈরি করার জন্য, বিশেষ কারণে কী করা হচ্ছে, এটা ছোট ছোট খণ্ডে বিভক্ত করে এইভাবে আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। তো এর ফলে কী হচ্ছে, যে ম্যামালস অ্যান্ড বার্ডস রিকোয়ার লার্জ টেরিটরিজ, যে সমস্ত স্তন্যপায়ী প্রাণী সেখানে থাকতো বা পাখি থাকতো, তাদের বাস করার জন্য, তাদের সমস্ত কার্যকলাপ, জনন বা অন্যান্য কার্যকলাপ সম্পন্ন করার জন্য প্রচুর বড় এলাকার প্রয়োজন। কিন্তু যখন ছোট ছোট এলাকা ভাগ করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু সেই সমস্ত কাজ তারা সম্পন্ন করতে পারছে না। অ্যান্ড সার্টেন অ্যানিমালস উইথ মাইগ্রেটরি হ্যাবিটেটস আর ব্যাডলি অ্যাফেক্টেড। তাছাড়া যারা মাইগ্রেট করে আসে অন্য কোনো এলাকা থেকে, এই সমস্ত এলাকাতে মাইগ্রেট করে আসে, মাইগ্রেশনে পড়েছিলাম যেটা, তো সেই সমস্ত পাখিগুলো অনেক ব্যাডলি অ্যাফেক্টেড হচ্ছে, তারা ঠিকভাবে চিনতে পারছে না এলাকার সঙ্গে, তারা মানিয়ে নেওয়ার জন্য এসেছিলো যে এখানে একটা উপযুক্ত পরিবেশ পাবো, কিন্তু এখানকার পরিবেশও খারাপ, তার ফলে এখানেও তারা টিকতে পারছে না, লিডিং টু পপুলেশন ডিক্লাইন। এবং এর ফলে কি পপুলেশন ডিক্লাইন করছে, পপুলেশন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন এটা মূল কারণ। তো সেটা দেখানো হলো যে কীভাবে সেটা ক্ষতি করছে। তাছাড়া এর আগেও দেখলাম যে ট্রপিক্যাল রেন ফরেস্টে প্যাসিফিক আইল্যান্ডে মানুষের বসবাসের কারণে 2000টা প্রজাতির পাখি সেখান থেকে বিলুপ্ত হয়েছিল। তো এগুলো সবই হচ্ছে হ্যাবিটেট লস, ফ্র্যাগমেন্টেশন। আরও অনেক কারণ আছে, এখানে ছোট্ট সংক্ষিপ্ত আকারে জাস্ট একটা ধারণা দিয়েছে। ওভার এক্সপ্লয়টেশন মানে কি, যে যতটা পরিবেশ থেকে নেওয়া দরকার তার থেকে বেশি পরিমাণে নিয়ে নাও, অর্থাৎ গাছকে বেশি পরিমাণে কাটা, গাছের থেকে যে সমস্ত তৈরি হচ্ছে, যে সমস্ত ভেষজ পদার্থ বা ফুল ফল, সেগুলোকে বেশি পরিমাণে কালেক্ট করা। Humans have always depend on nature
ফর ফুড অ্যান্ড শেল্টার, যে মানুষ সর্বদাই প্রকৃতির ওপরে খাদ্য এবং বাসস্থানের জন্য নির্ভরশীল। যে প্রকৃতি না হলে সে তার খাবারও পাবে না, গাছ থেকে সে খাবার সংগ্রহ করে এবং প্রকৃতি বা পৃথিবীর ওপরেই ভূপৃষ্ঠেই সে কী করে বাড়িঘর তৈরি করে বসবাস করে। বাট হোয়েন নিড টার্নস টু গ্রিড ইট লিডস টু ওভার এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, যে কিন্তু মানুষের যে নিডস বা চাহিদা সেটা যখন লোভে পরিণত হয় তখন এর ফলে কী হয় যে প্রাকৃতিক যে সমস্ত রিসোর্স আছে সেগুলো কিন্তু ওভার এক্সপ্লয়টেশন করা হয়, অর্থাৎ বেশি পরিমাণে তাদেরকে শেষ করে দেওয়া হয়। যতটা প্রয়োজন তার থেকে যখন বেশি পরিমাণে মানুষ প্রকৃতি থেকে সংগ্রহ করতে থাকে তখন কী হয়, প্রকৃতি আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়। মেনি স্পেসিস এক্সটিংশন ইন দ্য লাস্ট 500 years, স্টেলার সি কাউ, প্যাসেঞ্জার পিজিয়ান, ওয়ার ডিউ টু ওভার এক্সপ্লয়টেশন বাই হিউম্যানস। অনেক প্রজাতি জীব যারা গত 500 বছরে বিলুপ্ত হয়ে গেছে তার কিন্তু বিশেষ একটা কারণ হচ্ছে ওভার এক্সপ্লয়টেশন। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে দুটো, যে রাশিয়ার স্টেলার সিকাও, তারপর প্যাসেঞ্জার পিজিয়ান। এই যে এই প্রজাতির জীবগুলো বিলুপ্ত হয়ে গেছে তার কারণ কিন্তু ওভার এক্সপ্লয়টেশন, যে বেশি পরিমাণে তারা যে সমস্ত পরিবেশে বাস করতো সেখান থেকে বেশি পরিমাণে গাছ ছিল সেগুলোকে কেটে ফেলেছে, বা যতটা ভূপৃষ্ঠকে থাকার দরকার ছিল তার থেকে বেশি পরিমাণে তারা কলোনাইজ করে নিয়েছে, তখন এই সমস্ত জীবগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। আর এটা সেকেন্ড মোস্ট রিজন। Presently, many marine fish populations around the world are over-harvested, endangering the continuous extinction of some commercially important species. বর্তমানকালেও এখনও কী হয় যে সমুদ্র অনেক সামুদ্রিক মাছকে যতটা প্রয়োজন তার থেকে বেশি পরিমাণে কালেক্ট করা হচ্ছে বা সংগ্রহ করা হচ্ছে, হারভেস্ট করা হচ্ছে, যে প্রচুর পরিমাণে কী হলো মাছকে সংগ্রহ করা হচ্ছে, যে মানুষ যতটা দরকার তার থেকে বেশি পরিমাণে মাছকে সংগ্রহ করছে, তারপর সেগুলোকে বিক্রি করে আবার নিজেদের চাহিদা পূরণ করছে, নিজেদের যে জীবিকা নির্বাহ করছে, বা যতটা দরকার ছিল তার থেকেও বেশি পরিমাণে তারা হারভেস্ট করছে। এর ফলেও কী হচ্ছে, এর ফলেও একটা ইকোসিস্টেমের মধ্যে ইনস্টেবিলিটি আসছে, আনস্টেবিলিটি আসছে, অর্থাৎ অসম্মত আসছে, এবং এর ফলে কি যে বাস্তুতন্ত্র বিঘ্নিত হওয়ার কারণে আস্তে আস্তে সেই জীবগুলো কি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো ওভার এক্সপ্লয়টেশনটা হচ্ছে সেকেন্ড মোস্ট কারণ ওই বায়োডাইভার্সিটি লসের। তো এখানে এক্সাম্পলও দেওয়া আছে এবং কীভাবে প্রভাব বিস্তার করছে সেটাও দেওয়া আছে। থার্ড রিজন হচ্ছে এলিয়েন স্পেসিস ইনভ্যাশন, যে অন্য কোনো প্রজাতির জীব কোনো একটা এলাকাতে এলে সেটা হলো এলিয়েন স্পেসিস ইনভ্যাশন। এলিয়েন বলতে শুধুমাত্র যে পৃথিবীর বাইরে, পৃথিবীর পক্ষে যদি পৃথিবীটাকে ধরি তো পৃথিবীর পক্ষে এলিয়েন হলো পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে কেউ থাকলে সেটা এলিয়েন, কিন্তু পৃথিবীর মধ্যে একটা এলাকার সাপেক্ষে অন্য একটা এলাকা প্রাণী কিন্তু এলিয়েনই হচ্ছে। তো হোয়েন alien species are introduced unintentionally or deliberately for whatever purpose, some of them turn invasive and cause decline or extinction of indigenous species. যখন কোনো বাইরের কোনো প্রজাতিকে কোনো একটা জায়গাতে আগে থেকেই পরিকল্পনা না করে এবং ক্রমাগতভাবে ডেলিভার করা হয় বা নিয়ে আসা হয়, তো তাদের মধ্যে কিছু কিছু প্রজাতি কী হয় ইনভ্যাসিভ হয়ে যায়, তাদেরকে আর রোখা যায় না বা তাদেরকে আর আটকানো যায় না, অ্যান্ড কজ ডিক্লাইন অর এক্সটিংশন অফ ইন্ডিজিনাস স্পেসিস। এর ফলে অন্যান্য প্রজাতির ওপর সে প্রভাব বিস্তার করে, অন্যান্য প্রজাতি তার জন্য ধ্বংসপ্রাপ্ত হয়, বিলুপ্ত হয়ে যায়। এটা হচ্ছে এলিয়ান স্পেসিস ইনভ্যাশন। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাবে। যা নীল পার্চ ইন্ট্রোডিউস ইন্টু লেক ভিক্টোরিয়া ইন ইস্ট আফ্রিকা led eventually to the extinction of an ecologically unique assemblage of more than 200 species of chichiled fish in the lake. তো এই এক্সাম্পলের মাধ্যমে এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যে এখানে বলা হচ্ছে যে কি, যে নীল পার্চ এটা হচ্ছে একটা এলিয়ান স্পেসিস, কার জন্য? ইস্ট আফ্রিকার লেক ভিক্টোরিয়াতে। ইস্ট আফ্রিকা একটা এলাকা আছে, তার মধ্যে লেক ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া লেক নামে একটা জায়গা আছে। তো কী হলো, যে অন্য কোনো জায়গা থেকে নীল পার্চ নামে একটা জীবকে সেখানে ইন্ট্রোডিউস করা হলো, এবং এর ফলে কি হলো, যে যখন এই নীল পার্চটা এই লেকে এলো, এই এলাকার জন্য নীল পার্চ কিন্তু এলিয়েন স্পেসিস। যখন এই এলাকাতে এলো তখন কি হলো, যে আস্তে আস্তে যত থাকলো তো এখানকার যে ইকোসিস্টেম সেটা বিঘ্নিত হলো, এবং এই লেকের মধ্যে 200 প্রকৃতির চিচিল্ড ফিশ সেখান থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল এই নীল পার্চের আসার কারণে।
তো এটা হচ্ছে কি এলিয়ান স্পেসিস এখানে ইনভ্যাশন করলো, তার জন্য 200 প্রজাতির চিচিল ফিস্ট এখান থেকে বিলুপ্ত হয়ে গেল। তো এটাই হচ্ছে এলিয়ান স্পেসিস ইনভ্যাশন। You must be familiar with the environmental damage caused and threat posed to our native species by invasive weed species like carrot grass, parthenium, lantana and water hyacinth acornia. তো এটা তো একটা সাউথ আফ্রিকার কথা বলা হলো, ইস্ট আফ্রিকার কথা বলা হলো, কিন্তু আমাদের বর্তমানে ইন্ডিয়াতেও আমরা জানি যে কিছু এলিয়ান স্পেসিস আছে, তার জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে। যেমন ক্যারট গ্রাস বা পার্থেনিয়াম একটা গাছ আছে, সেই গাছটা গমের সঙ্গে এসেছিল আমাদের ভারতে। তো তারপরে এই পার্থেনিয়ামটা এত দ্রুত বৃদ্ধি পেয়েছে যে যে কোনো জায়গাতে এদেরকে দেখা যায়, এবং এটা ক্ষতিকরও। কোনো একটা এর মধ্যে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারে পড়বো, তো এর পরবর্তী চ্যাপ্টারে পড়বো। তো এর মধ্যে আমার ফার্স্ট চ্যাপ্টার পড়েছি ইকোলজি যে চ্যাপ্টার ছিল সেখানে পড়ানো হয়েছে। তো এই যে ক্যারট গ্রাস, তার মধ্যে একটা কেমিক্যাল থাকে, সেই কেমিক্যাল যদি কোনো গবাদি পশু খায় তো সে অসুস্থ হয়ে যায়, এমনকি মারাও যেতে পারে। তো এই পার্থেনিয়ামটা কি ইনভ্যাসিভ স্পেসিস, এলিয়ান স্পেসিস, সেটা যখন ভারতে এসছে তাকে খাওয়ার মতো অন্য কোনো প্রজাতি নেই, ফলে সে কি প্রচণ্ড হারে বৃদ্ধি পেয়ে গেছে, এবং যেখানে সেখানে তাদেরকে দেখতে পাওয়া যায়। এবং গবাদি পশু যখন এদেরকে খাচ্ছে, সেই গবাদি পশু কী হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাচ্ছে, ফলে আস্তে আস্তে গবাদি পশু কি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর একটা আছে ল্যান্টানা। তারপর ওয়াটার হ্যাকিন বা ইকর্নিয়া একটা উদ্ভিদ আছে, যে কচুরিপানা যেটাকে বলে, সেটা কি আমরা ফার্স্ট বায়োলজি ক্লাসের ফার্স্ট চ্যাপ্টারে দেখেছি যে ওয়াটার হ্যাকিংটা কী হয়, যে এত দ্রুত বৃদ্ধি পায় যে আজকে যদি কোনো একটা ওয়াটার হ্যাকিংকে পুকুরের মধ্যে দেখা যায়, তো দেখা যাবে 2-3 দিনের মধ্যে পুরো পুকুর ভর্তি হয়ে গেছে। এবং এটা অক্সিজেনকে কি কমিয়ে দেয়, জলের মধ্যে যে অক্সিজেন আছে সেটাকে কমিয়ে দেয়, এবং এর ফলে জলের মধ্যে যে সমস্ত মাছ বসবাস করে তারা অক্সিজেন না পাওয়ার জন্য মারা যায়। এর ফলে মাছের যে প্রজাতি আছে বা অন্যান্য যে পানির মধ্যে যে সমস্ত জলের মধ্যে যে সমস্ত জীব বসবাস করে তারা আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে কি এলিয়েন স্পেসিস, যে এই সমস্ত স্পেসিসের কারণে অন্য কোনো স্পেসিসের উপর এফেক্ট করছে, এবং অন্য কোনো প্রজাতি কী হচ্ছে, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। The recent illegal introduction of the African catfish, Clarias grassipines, for aquaculture purpose is posing a threat to the indigenous catfish in our rivers. বর্তমানকালেও আর একটা ঘটনা ঘটছে যে আফ্রিকান ক্যাটফিশ বা ক্লেরিয়াস গ্যারাইপাইনাস নামে একটা ক্যাটফিশ আছে, সেটাকে পুকুরের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং এর ফলে কি অ্যাকোয়াকালচারের জন্য, যে যাতে বেশি পরিমাণে মাছ চাষ করা যায় তার জন্য, অ্যাকোয়াকালচার মানে মাছ না, মানে পানিতে যে সমস্ত জলে যে সমস্ত জীব বসবাস করে তাদেরকে চাষ করার জন্য। কিন্তু এটা এলাকাতে আসার জন্য সেই এলাকাতে যে সমস্ত ক্যাটফিশ ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এখানে কিছু এক্সাম্পলও দেওয়া আছে, এবং কনসেপ্টটাও কী বোঝা গেল, যে বাইরে থেকে অন্য কোনো প্রজাতি যদি অন্য কোনো একটা এলাকাতে আসে এবং সেখানকার প্রজাতি, এই যে এলাকার প্রজাতি, সেটা যদি বিলুপ্ত হয়ে যায় সেই প্রজাতির আসার কারণে, তো সেটা হচ্ছে এলিয়ান স্পেসিস ইনভেশন। এখানে অনেকটা এক্সাম্পলও দেওয়া আছে, যেমন নীল পার্চ, তারপর পার্থেনিয়াম, ল্যান্টানা, ওয়াটার হ্যাকিন্থ, তারপর আফ্রিকান ক্যাটফিশ, এক্সাম্পলগুলো মনে রাখবে। লাস্ট যেটা আছে সেটা হলো কো এক্সটিংশন মানে কি একটা প্রজাতি বিলুপ্ত হওয়ার জন্য অন্য কোনো প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়া, যে একে অপরের ওপর নির্ভরশীল ছিল একটা প্রজাতি, যারা মিউচুয়ালিজমে যেটা দেখা যায় মিথজীবিত্বতে, যে একটা জীবের বিলুপ্ত হওয়ার কারণে অন্য কোনো প্রজাতির জীব বিলুপ্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে কো এক্সটিংশন। When a species become extinct, the plant and animal species associated with it in an obligatory way also become extinct. যে যখন কোনো একটা প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, তো সেই প্রজাতির সঙ্গে যে উদ্ভিদ বা প্রাণী যুক্ত ছিল, অ্যাসোসিয়েটেড ছিল, এবং অবলিগেটরি বাধ্যতামূলকভাবে, অত বাধ্যতামূলক পরজীবী হতে পারে, বাধ্যতামূলক মিথজীবী হতে পারে, যে কোনো রকমভাবে যদি যুক্ত থাকে তো সেটাও কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। When a host fish species become extinct, its unique ensembles of parasite also meet the same fate. তো দেখা যাক একটা মাছ আছে, সেই মাছটা বিলুপ্ত হয়ে গেল, আস্তে আস্তে সেটা এক্সটিং হয়ে গেল। তো সেই মাছের ওপর যে সমস্ত প্যারাসাইট বা পরজীবী বসবাস করতো, যে সমস্ত পরজীবী সেই মাছটাকে খেয়ে বা বেঁচে থাকতো, সে অন্য কোনো মাছের ওপর থাকতে পারে না, শুধুমাত্র সেই মাছটাকে খাবার হিসাবে গ্রহণ করতো এবং তার উপর বেঁচে থাকতো। সেই সমস্ত প্যারাসাইটগুলো আর খাবার পাচ্ছে না, থাকার জায়গাও পাচ্ছে না, ফলে সেই সমস্ত প্যারাসাইটগুলো কী হবে,
খাদ্য এবং বাসস্থানের অভাবে তারাও মারা যাবে। তো এটাই হলো কো এক্সটিংশন। কারণ সেটা সেম ফেট, একই রকম প্রবলেমের মধ্যে সেও পড়ছে, সেও খাবার পাচ্ছে না, সেও জায়গা পাচ্ছে না, ফলে সেই প্যারাসাইটটাও মারা যাবে। অ্যানাদার এক্সাম্পল ইজ দ্য কেস অফ এ co-evolved plant pollinator mutualism where extinction of one invariably leads to the extinction of the other। তো এখানে একটা co-evolve বা প্ল্যান্ট পলিনেটারও একটা এক্সাম্পল দেওয়া আছে, যে উদ্ভিদের সঙ্গে ধরা যাক একটা মৌমাছি শুধুমাত্র সর্ষের গাছকে কী করে, যে পলিনেশন করে, একটা এক্সাম্পল হিসেবে বলছি। মৌমাছি শুধুমাত্র যে সর্ষের ফুল আছে সেখানে সেখানে কী করে, যে পলিনেশন করে। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে সমস্ত মৌমাছি পৃথিবী থেকে উধাও হয়ে গেল, তাহলে কি যে এই সরিষা ফুল আছে সেটাকে পলিনেশন করার জন্য আর কেউ থাকছে না, কারণ সে শুধুমাত্র মৌমাছি তাকে পলিনেশন করতে পারতো, অন্য কোনো জীব পারতো না। এবং এর ফলে কী হবে, যে যদি তার পলিনেশন না হয়, সরিষা ফুলে যদি পলিনেশন না হয়, তাহলে কি সেখান থেকে আর সরিষা উৎপন্ন হবে না, তেল উৎপন্ন হবে না, ফলে সরিষার যে গাছ আছে সেটা আস্তে আস্তে এক্সটিং হয়ে যাবে। তো এক্সাম্পল হিসেবে এটা বললাম। তো এরকমই ঘটনা ঘটে কো এক্সটেনশনের ক্ষেত্রে। তাছাড়া যে মিউচুয়ালিজমের ক্ষেত্রে দেখি যে লাইকেন, তারপরে যে মিউচুয়ালিজম দেখি যে সাইকাসের ক্ষেত্রে যে পাইনাসের ক্ষেত্রে যে মাইক্রোডাইজা থাকে, এই সমস্ত কিছু ক্ষেত্রে এর মধ্যে পড়ছে। তাছাড়া যে আইনস্টাইন বলেছিলেন যে একটা মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে 40 বছরের মধ্যে পুরো জীবকুল ধ্বংসপ্রাপ্ত হবে, তো এটা হচ্ছে কো এক্সটেনশনের মধ্যে পড়ছে, কারণ মৌমাছির সঙ্গে যে সমস্ত প্রাণী যুক্ত আছে তারাও আস্তে আস্তে এক্সটিংশন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো এটা। তো এইটা ছিল 4টে কারণ এভিল কোয়ার্টেট। তো এই ভিডিওটা এত দূরই। নেক্সট ভিডিওতে লাস্ট যে টপিক বায়োডাইভার্সিটি কনজারভেশন সেটা পড়ানো হবে। তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। তোমাদের কোনো কিছু বলার থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো, ভিডিওগুলোকে অনলাইনে দেখো, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারা উপকৃত হতে পারে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।